আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সার্জিও গরের সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের বৈঠকের পর তাকে বেশ অগোছালো এবং অস্থির দেখা গেল। সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আমরা পররাষ্ট্রমন্ত্রীর সাথে সার্জিও গরের বৈঠকের পর দেখলাম যে সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী প্রায় কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না। তাকে জিজ্ঞেস করা হলো যে এইটিপি যেটা করেছে এগ্রিমেন্টস, এটা কম্বাইন্ডলি বলে এগ্রিমেন্টস অন রিসিপ্রোকাল ট্রেড, যেটা ইউনুস নির্বাচনের 2 দিন আগে চুক্তিটা সই করে চলে গেল, সেটা সে নিয়ে প্রশ্ন করা হয়েছে। এবং দুটো চুক্তি বহুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঝুলন্ত আছে, আকসা এবং জিসোমিয়া। আকসা জিসোমিয়া নিয়ে ভিন্ন কোনো জায়গায় কথা বলা যেতে পারে, সেটা নিয়ে প্রশ্ন করা হলো। এরকম আরো অসংখ্য প্রশ্ন করা হলো খলিল সাহেবকে, তিনি কোনোটারই উত্তর দেননি। অবশ্য তিনি তার পক্ষে একটা যুক্তি দেখিয়েছেন, যেটা ধর্তব্য যে 1 ঘন্টার বৈঠকে সব তো আর গভীরে যাওয়া যায় না, সেটা মেনে নিলাম। তারপরে তাকে জিজ্ঞেস করা হলো যে ডিফেন্স সংক্রান্ত একটা কোশ্চেনে উনি বললেন যে এটা ডিফেন্স মিনিস্ট্রিতে যাও। আমি বুঝলাম না কেন এই ডিফেন্স সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে ডিফেন্স মিনিস্ট্রিতে যেতে হবে। ধরে রাখছি যে সেখানে হয়তো ডিফেন্স সংক্রান্ত কোনো লোক ছিল, অফিসাররা থাকে এইরকম মিটিংয়ে, বা ছিল না, কিন্তু মিটিং তো এটা কি বলে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের নেতৃত্বে হয়েছে, তাহলে এটার উত্তর খলিল সাহেবের দিতে অসুবিধা কোথায়? আসলে আমি বলছি না যে উত্তর না দিয়ে উনি কোনো অপরাধ করেছেন, কিন্তু ইয়েটা হলো যে ডিফেন্স মিনিস্ট্রিতে যাওয়া, এটা সাধারণত বিভিন্ন মন্ত্রীদের, হাই অফিসিয়ালদের এটা একটা কৌশল থাকে, বল অন্যের কোর্টে পাঠিয়ে দেওয়ার। কিন্তু এখানে আসলে খলিল সাহেব যে নার্ভাস ছিলেন সেটারই একটা প্রকাশ। আরেকটা প্রশ্ন করা হয়েছিল ওনাকে যে এই যে মিয়ানমারকে যে করিডোর দেওয়ার যে একটা প্রস্তাব, যেটার উদ্যোক্তা খলিল সাহেবই ছিলেন, সেটা সম্পর্কে উনি বললেন যে এটা আপনারা গুজব শুনেছেন। আলোচনা হয়েছে কি হয়নি সেটা ভিন্ন কথা, কিন্তু এটা গুজব কিভাবে হয় খলিল সাহেব? আপনি নিজেই তো, আমি নিজের কানে শুনেছি, আপনি অবশ্য করিডোর বা কিছু কোন শব্দ বলেছিলেন আমার মনে নাই, কিন্তু আপনি তো এটা প্রপোনেন্ট ছিলেন বাংলাদেশে, যে এখানে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর হিসাবে আপনি একটা করিডোর দিতে চেয়েছিলেন, ইউনুসও দিতে চেয়েছিল তখন। সেনাবাহিনীর এটা বন্ধ করে দিয়েছে, কারণ সেনাবাহিনী আসলে কারোর সাথে যুদ্ধে লাগতে চায় না। সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী তো শুধু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা পাকিস্তানের সেনাবাহিনীর চেয়েও আসলে দুঃখজনক পরিস্থিতিতে চলে গেছে। পাকিস্তানের সেনাবাহিনী ইন্ডিয়ানদের সাথে যুদ্ধ করে, আর বাংলাদেশের সেনাবাহিনী কারোর সাথে যুদ্ধ করবে না। ওই জন্য আসলে সেনাবাহিনী ওটা চায়নি বলে তখন করিডোরটা হয় নাই, তখন তো দিয়েই দিয়েছিলেন খলিল সাহেব। এখন বলছেন যে এটা গুজব। যা হোক, এইভাবে খলিল সাহেব অলমোস্ট প্রতিটা প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন, এবং ওনাকে অত্যন্ত নার্ভাস লাগছিল। মনে হচ্ছিল উনি যেখানে মিটিং করেছিলেন সেখানে একটা ভূমিকম্প হয়েছে, কিংবা সেখানে ঝড়, হ্যাঁ, কালবৈশাখীর ঝড় হয়েছে, আর খলিল সাহেব সেখান থেকে বের হয়ে উত্তর দিচ্ছেন। আমরা যদি আমাদের আগের পররাষ্ট্রমন্ত্রীগুলোকে দেখি, সেই শেখ হাসিনার আমল থেকে, অর্থাৎ দীপু মনি, তারপরে আমাদের দীপু মনি ছিলেন, তারপরে মাহমুদ আলী সাহেব, ডক্টর আব্দুল মোমেন, ডক্টর হাসান মাহমুদ, এমনকি আমাদের অনেক স্মার্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ইনারা কিন্তু কখনো কেউ দেখে নাই যে সাংবাদিক সম্মেলনে এসে এরকম নার্ভাস হয়ে যায়। আমি কখনোই দেখিনি ইনাদের। ডক্টর দীপুমণি ইয়ের সাথে সাংবাদিক সম্মেলন করেছিলেন, বৈঠক করেছিলেন হিলারি ক্লিন্টনের সাথে। তারপরে অনেক উদাহরণ আছে, উদাহরণের শেষ নাই। ডক্টর মোমেনের সময় জন কেরি বাংলাদেশে গিয়েছিলেন, তিনি তখন প্রেসিডেন্ট বাইডেনের ক্লাইমেট এনভয় ছিলেন, অত্যন্ত। জন কেরি কিন্তু প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে ডক্টর মোমেন সাহেব এরকম করে সাংবাদিক সম্মেলন করেছিলেন যৌথ। তারপর এখানে তো শুধু খলিল সাহেব একা ছিলেন, একা কেন ছিলেন সেটাও একটু আলোচনা করতে হবে।
তারপরে আমরা এগুলো দেখেছি। ডক্টর মোমেন সাহেব তো মনে হয় ওনার পাশে যদি একটা বোমাও ফাটে উনি কিন্তু নার্ভাস হবেন না কোনো সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের কোনো কোশ্চেন ফেস করতে গিয়ে। তো সেই তুলনায় এখানে আমি দেখলাম যে খলিল সাহেব নার্ভাস। হ্যাঁ, খলিল সাহেব হয়তো ব্যক্তি মানে সব কোনো মানুষ এমনিতে কোনো কিছু ফেস করতে গেলে নার্ভাস হতে পারে, এটা একটা হ্যাবিটও থাকতে পারে, কিন্তু এটা মনে হচ্ছে বিয়ন্ড হ্যাবিট, ভেতরে অন্য কিছু আছে। খলিল সাহেব যখন সাংবাদিক সম্মেলন করেন তার পাশে দুইজন ব্যক্তি ছিল, এক হলো তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মাঝে মাঝে নিচু গলায় হাসছিলেন দাঁত দেখিয়ে। এটা একটা অশোভন জিনিস। আমি হুমায়ুন কবির সম্পর্কে অনেক নেতিবাচক কথা অতীতে বলেছি, এখনো বলতে হচ্ছে যে আসলে কোনো উন্নতি হয় নাই, উন্নতি শুধু এতটুকু হয়েছে যে তাকে আর আগের মতো সামনে আসছেন না, উনি আসতে দেয়া হচ্ছে কি হচ্ছে না সেটা জানি না। পাশে অবশ্য আরেকজন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, তিনি যথা মানে ট্রেন্ড প্রফেশনাল হিসাবে যেভাবে দাঁড়িয়ে থাকতে হয় সেভাবে তিনি দাঁড়িয়েছিলেন। আর খলিল সাহেব আবার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বললেন যে মানে আপনারা কিছুই জানেন না, মূর্খ। এইটা খলিল সাহেব বা অনেক লোক এই জিনিসটা বুঝতে পারে না। সাংবাদিক সম্মেলন করবেন, সেখানে সাংবাদিক যত মূর্খ হোক যত দোষের হোক কখনো তাদেরকে ডাইরেক্ট এটা বলবেন না খলিল সাহেব। এই দোষটা আমাদের ছিল এই মাহমুদ আলী সাহেবের, মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে না পারলে তারা পড়ে আসে নাই, তারা লিখে আসে নাই, এইভাবে তাদেরকে অ্যাটাক করা। এইটা সত্য কথা হলেও এগুলা বলতে হয় না, মানে ট্রেনিং তো কিছু নিতে হবে নাকি। তো আরেকটা জিনিস খেয়াল করলাম যে খলিল সাহেব কিন্তু শুধু আজকে নার্ভাস তা না, উনি যখন তারেক রহমান সাহেব চীন থেকে ফিরে আসলেন সেইখানেও কিন্তু তিনি এই ধরনের মানে নার্ভাস পুরো না হলেও সহসা সহসা উনি এমন উত্তর দেন যেগুলো আসলে মনে হবে যে আপাতত খুব স্মার্ট, কিন্তু আসলে ভেতরের জিনিস বের হয়ে যায়। ও তিনি তখন বলেছিলেন যে আপনারা এত মানে ছোট চিন্তা করেন কেন, আমরা কি ভিক্ষার ঝুলি নিয়ে গিয়েছিলাম। এটা তিনি যেন এই কথা বলার জন্য এখানে অস্থির হয়ে বসেছিলেন, যেগুলো আসলে বডি ল্যাঙ্গুয়েজ হিসাবে বিপরীত, যা বলা হয় তার বিপরীত সিগন্যালটা দেয় আর কি। খলিল সাহেবকে নার্ভাস মনে হচ্ছে কেন, এটার আসলে কি কারণ থাকতে পারে? আমার মনে হয় খলিল সাহেবকে নার্ভাস মনে হওয়ার কারণটা একটা এক ধরনের আধ্যাত্মিক বিচার ওনার উপর। আমি জানি যে আমি না, ফরেন মিনিস্ট্রির অফিসাররা এটা জানে, খলিল সাহেবের সারা জীবনের স্বপ্ন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার। তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তো তিনি হয়েছেন, এবং তিনি যদি স্বাভাবিক পথে হতেন, যেমন শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছে অত্যন্ত স্বাভাবিক পথে বলবো, সেই রকম স্বাভাবিক পথে যদি খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী হতেন, আমার মনে হয় তার উপর যে আধ্যাত্মিক বিচারটা চলছে এইটা হয়তো হতো না। কারণ আমি বিশ্বাস করি যে মন্দ পথে কোনো কিছু দখল করলে সেটা সুখকর হয় না। খলিল সাহেব এখন যেটা জানা যাচ্ছে যে মানে যেটা বোঝা যায়, জানা যাচ্ছে না কারণ সরকারি তরফ থেকে তো কেউ বলছে না যে খলিল সাহেব একটা স্যান্ডউইচড হয়ে আছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। এবং তাকে তো বিএনপির সমর্থকরাই মার্কিনীদের দালাল, সমর্থক মানে গুপ্ত সমর্থক, অনেকে ইউটিউবার এগুলা গালিগালাজ করছে যে মার্কিনীদের এবং ইউনুসের সাথে তার যোগসাজশ আছে। যাই হোক, তিনি নিজেই জানেন যে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদটা যেই পথে দখল করেছেন এটা এক ধরনের ব্ল্যাকমেইলিং এর পথ, অন্যদের চাপিয়ে দেয়া পথ, সমঝোতার পথে উনি একটা বার্গেইন উইনার হিসাবে মানে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদে জয়েন করেছেন, অর্থাৎ উনি স্বাভাবিক পথে পররাষ্ট্রমন্ত্রী হন নাই। এখন যখন তিনি বিভিন্ন সমস্যা মোকাবেলা করছেন, এটাই হয় যে আপনি যদি কারো দয়া দাক্ষিণ্যে কোনো পদ গ্রহণ করেন, আপনাকে যারা দয়া করেছে আপনি তাদের কিন্তু সার্ভেন্ট হয়ে গেলেন। খলিল সাহেবের অঙ্গভঙ্গি, মুখভঙ্গি, নার্ভাসনেস, আমি আবারও বলছি স্বাভাবিকভাবে একটা মানুষ নার্ভাস হতে পারে। আমি যেমন ব্যক্তিগতভাবে খুবই নার্ভাস মানুষ,
কিন্তু এই কি বলে যে মানে তাই বলে সব জায়গায় কি আমি নার্ভাস? উনি এই জায়গায় নার্ভাসনেস দেখাচ্ছেন, এটা আমি মনে করি যে উনি আসলে না পারছেন ওনার নিয়োগকর্তাদের নিড ফুলফিল করতে, না পারছেন সরকারের নিড ফুলফিল করতে। এই ধরনের একটা দোটানায় আছেন। আর মূলত উনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে উনি অনেক কিছু জানেন, সেটাই বোঝা গেল এই সাংবাদিক সম্মেলনে। উনি যা কিছু বলছেন সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য, বাংলাদেশের তথ্য সেখানে তেমন কিছু নাই। আমি ধরে ধরে ওগুলো বলছি না, কারণ খলিল সাহেবকে উনি তো আমার ব্যক্তিগত শত্রু না। ওনার চেহারা সুন্দর, যে কোনো চেহারা সুন্দর, সুন্দর কথা বলে, এই ধরনের লোককে সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি। সুতরাং খলিল সাহেবের সাথে তো ব্যক্তিগত শত্রুতার কিছু নাই, কিন্তু তিনি যে পদ্ধতিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ দখল করেছেন, সেইটার একটা খোদাই গজব আমার মনে হচ্ছে তিনি এখন ভোগ করছেন। এবং একই সূত্রে বলবো যে দেখেন, এই যে সার্জিও গরের যে বাংলাদেশে ভিজিট চলছে, এটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা, অনেক ধরনের কথা হচ্ছে যে তিনি এসছেন ভারত বাংলাদেশের মধ্যে মধ্যস্থতা করতে, তিনি এসছেন চীনের বিরুদ্ধে তারেক রহমানের সরকারকে ধমক দিতে, তারপরে নানান জিনিস চলছে। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা কেউ কিন্তু জানাচ্ছে না। এবং এই ভিজিটে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখন পর্যন্ত আসলে কিছুই প্রকাশ করা হয়নি। শুধু সার্জিও গর নিজে একটা টুইট করেছেন, যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে এখন মার্কিনীরা ভ্রমণ করবে, সেখানে ব্যানটা তুলে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমারা এগুলা হরহামেশা দেয়, এইসব তাদের নাগরিকদের উপর ভ্রমণ মানে কি বলে ট্রাভেল ব্যান, আবার এগুলা তুলে নেয়, সাবধান করে দেয়। এইগুলা মুড কি, এটাতে বাংলাদেশের খুশি হওয়ারই কি আছে না আছে? আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তো কেউ বাংলাদেশ সফর করে না ব্যবসা বাণিজ্য বা এই ধরনের ছাড়া। পর্যটনের জন্য তো আসলে হয়তো বছরে 1-2 জন 3 জন 5 জন সফর করতে পারে। তো এই ব্যান তুলে দিলে কি না দিলে কি, গোর সাহেব যদি আসেন বাংলাদেশে, তো এখানে তো ব্যানের কিছু নাই। হ্যাঁ, সারা এই যে ওয়াকার বাহিনী তো ওনাকে প্রতিরক্ষা দিবে পুরো, দরকার হইলে যেভাবে ইয়েকে দিয়েছিলেন, তারেক রহমানকে ওয়াকার বাহিনী দিয়েছিল সেই 300 ফিট রাস্তায়। তো এটা আসলে সিগনিফিক্যান্ট কিছু না, কিন্তু এছাড়া আর কোনো তথ্য কোনো তরফ থেকে জানানো হচ্ছে না। এবং এটাই কিন্তু বোঝা যায় যে যেসব জল্পনা কল্পনা হচ্ছে, একদিকে জল্পনা কল্পনার ডালপালা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি সরকারটা যে স্বস্তিতে নাই, সরকারটা যে ওই ওই জিনিসটাই বয়ে বেড়াচ্ছে, যে এই যে এটিপি, যেটা যে এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড, এআরটি সরি, এইটা করে যে দেশটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়া হয়েছে, সেই মানে সেই করাতের উপর বসে তারেক রহমানকে কিন্তু বাংলাদেশ চালাতে হচ্ছে। সেখান থেকে বের হয়ে আসার কোনো রাস্তা তারেক রহমান সরকার যে পাচ্ছেন না, এইটাই আমরা দেখি। এর আগে যদি আমরা দেখেন, কেন বলছি কথা সেটার বলার জন্য এটা বলছি যে দেখুন, এর আগে ভিক্টোরিয়া নুলার নামে একটা আন্ডার সেক্রেটারি এসেছিল প্রেসিডেন্ট বাইডেনের সময়। তখন কিন্তু তিনি সাংবাদিক, এই ভিক্টোরিয়া নুল্যান্ড আন্ডার সেক্রেটারিকে অনেকে ক্রেডিট দেয় যে বিভিন্ন দেশে মানে পূর্ব ইউরোপে এই যে বস ছিল ডোনাল্ড লুর, পরে অবশ্য ভিক্টোরিয়া নুল্যান্ড নিজে পদত্যাগ করছিল, সেগুলো ভিন্ন ইতিহাস। উনি বাংলাদেশে এসেছিল, আমাদের ফরেন সেক্রেটারি মাসুদ বিন মোমেন একসাথে সাংবাদিক সম্মেলন করেছেন, যৌথ সাংবাদিক সম্মেলন। তারপরে ক্যারি সাহেব এসেছিল, মোমেন সাহেবের সাথে যৌথ সাংবাদিক সম্মেলন হয়েছে। কিংবা এরও আগে, অনেক আগে হিলারি ক্লিন্টন এবং আমাদের তখনকার পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি একসাথে যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন। এখন সার্জিও গোর ঢাকায় আসলেন, উনি তো একজন বড় হত্যাকর্তা। সার্জিও গোর আপনারা জানেন যে ওনার বর্তমান বয়স মাত্র 40, কিন্তু তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার কিন্তু ভালো সখ্য, মানে ট্রাম্পের সাথে তার ইকুয়েশন খুব ভালো। এবং সার্জিও গর যখন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পান ভারতে, সেখানে অবশ্য দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের রাষ্ট্রদূতগুলোকে কত সুন্দর করে একটা বিদেশে পাঠায়। আমাদের কিন্তু এসব ব্যবস্থা নাই। প্রত্যেকটা রাষ্ট্রদূতকে একটা করে শপথ পড়ানো হয়। সার্জিও গরকে শপথ পড়িয়েছিলেন কিন্তু সেই দেশের প্রেসিডেন্ট ট্রাম্পের যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন।
আর আমাদের ঢাকায় যে রাষ্ট্রদূত আছে ক্রিস্টেনসেন, তাকে শপথ পড়িয়েছিল এমনকি ইয়েও না, তাদের পররাষ্ট্রমন্ত্রীও না, তার নিচের একজন। সাধারণত এই শপথগুলো পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট পড়ায় আর কি। তো সেদিক থেকে বোঝা যায় যে সার্জিও গোর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার বয়স যাই হোক না কেন। তো তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলের সাথে বৈঠক করেছেন, তো দুইজনকে একসাথে হাজির করতেন আপনারা, তাই না? দুইজন একসাথে সাংবাদিকদের সাথে কথা বলতো, সেটা কিন্তু করতে দেয়া হয় না। কেউ না কেউ বলেছে যে, অথবা মার্কিনিরাই হয়তো চায় নাই যে তারা সাংবাদিকদের ফেস করবে। এগুলো কিন্তু দেখেন জনমনে যেসব সন্দেহ ঘনীভূত হয়ে আছে সেগুলোকে কিন্তু সত্যতা প্রদান করে। সত্য কথা হলো যে আপনার একদম ঢাক ঢাক গুড় গুড়। যদিও ফরেন মিনিস্ট্রির ফেসবুকে লিখেছে যে এটা ফ্যামিলিয়ারাইজেশন ভিজিট, তো মানে পরিচিতিমূলক হয়েছে, তো কি হয়েছে? পরিচিতিমূলক হইলে তো আরো বেশি দুইজনকে নিয়ে আসতেন, তাই না? দুই দেশকেই বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রকেও বাংলাদেশকেও, যে খলিল সাহেব আর সার্জিও গোর যদি পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করতেন তখন আমরা বুঝতাম, কিন্তু একজনকে কিন্তু পিকচার থেকে আলাদা করে দেয়া হলো। এবং তিনি কোথাও মানে কোনো জায়গায় কোনো কাগজ এখন পর্যন্ত বের হয় নাই কক্সবাজার যাবে। মার্কিনিরা আসলেই কক্সবাজার যায়, সেগুলো নিয়ে পরে কথা বলবো। কিন্তু বর্তমানে যেটা দেখলাম এই পর্যন্ত, তাতে আসলে তারেক রহমানের সরকারের, বিশেষ করে মনে হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের পার্সোনাল স্টেকটা অনেক বেশি, উনি অনেক বেশি বিধ্বস্ত, উনি অনেক বেশি নার্ভাস। এটা কিন্তু দুয়ে দুয়ে চার যদি যোগ করেন আপনি নানান কনক্লুশন হতে পারে। আমার কনক্লুশন এটাই বলে, আমি যেহেতু খুব এইসব মানে কল্পনা বেশি দূর বিস্তৃত করতে পারি না, সেটা হলো যে আর সেটা তো আসলে দর্শকদের, আমার বন্ধুরা যারা এই ভিডিওগুলা শুনেন তাদেরকে ধোঁকা দেয়া, সেটা হলো যে আসলে যেটা আমরা সবাই জানি, এই যে খলিল সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে বাংলাদেশে ঢুকেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে তিনি জাতিসংঘে মানে বাংলাদেশের নাগরিক হিসাবে বা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে, তো উনি দুটোই তো। এই 1 বছরের জন্য সভাপতিত্ব করবেন, আসবেন যাবেন, যে কোনো ক্রাইসিসে প্রথম সুযোগে তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আশা তিনি পূর্ণ করতে পারুন বা না পারুন, কিন্তু ভবিষ্যতে কঠিন বিপদে পড়বে তারেক রহমানের সরকার এবং দল হিসাবে বিএনপি এবং এনসিপি জামাত, যারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত হয়ে 2024-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে এবং পরবর্তীতে কোনোভাবেই আর তাদের যে ফরেন রিলেশনসগুলো মেনটেন করতে পারছে না। না ভারতের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, হ্যাঁ, সবাইকে দেখিয়ে যাচ্ছে, চোখে চোখ রেখে কথা বলছে। আবার আমার এই ভিডিওতে এসেও কিছু কিছু বোধহয় ওই 24-এর জঙ্গি উত্থানের সহযোগীরা গালি দেন। আমি বলি যে ভাই গালি দিয়েন না, আমি যে বক্তব্যটা রাখি সেখান থেকে কোনো কথা আপনার অপছন্দ হলে, দ্বিমত হলে, সেটা অন্তত বলে গালি দেন, শুনে তো মানে সেটা তো করেন না আপনারা। যা হোক, খলিল সাহেবের শাস্তি তো হয়েই যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 24-এর জঙ্গি উত্থান যারা ঘটিয়েছে, বাংলাদেশের যারা সর্বনাশ করেছে, তাদের সবার একে একে আমরা বাংলাদেশেই শাস্তি দেখতে পাবো। দাদা, আমাদের বাংলাদেশে তো এখন আপনার এই যে ককরোচের মতো আমেরিকান ডিপ্লোম্যাট, তারপর আপনার সিআইএ এর সাবেক কর্মকর্তারা গিজ গিজ করছে, কোনো স্পেস নেই, বাতাস ঢুকার স্পেস নেই। তো হঠাৎ করে এত লোকজন কেন, আমেরিকান এত লোকজন বাংলাদেশে কেন, এবং এটা কারণ কি? এটা দুটো কারণ। একটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সম্প্রতি চীন সফর করেছেন, সেই চীন সফরে অনেকগুলি চুক্তি হয়েছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং আমেরিকানরা মনে করছে যে তাদের এই অঞ্চলে যে ভূ রাজনৈতিক খেলা, এই খেলাটা মাঠে মারা যাবে। তার কারণ আমেরিকানরা বাংলাদেশকে এত গুরুত্ব দেওয়ার মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে তারা মায়ানমারে যে গৃহযুদ্ধ চলছে সেই গৃহযুদ্ধে তারা হস্তক্ষেপ করবে বকলমে, যেমন হয় পাকিস্তানের ঘাঁটি গেড়ে তারা আফগানিস্তানের গৃহযুদ্ধে 70-এর দশকে 80-র দশকে মানে হস্তক্ষেপ করেছে। ঠিক আজকে বাংলাদেশের অবস্থা সেরকম। কেন এরকম? ভারতের সাথে আমেরিকার যত বোঝাপড়া, যত স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সই থাক, ভারত কোনোভাবেই আমেরিকাকে
তার নিজের ভূখণ্ড ব্যবহার করে মায়ানমারে এই ধরনের খেলাধুলা করার রাস্তা করে দেয় নেই, কারণ ভারত চায় না যে, ভারত যেমন এটা চায় না চীনের ব্যাপক প্রভাব বেড়ে যাক মায়ানমারে বা বাংলাদেশে, ভারত এটাও চায় না যে আমেরিকা এখানে এসে একটা বড় রকমের গোলযোগ সৃষ্টি করুক, একটা বড় রকমের সিভিল ওয়ার সেখানে হস্তক্ষেপ করে ঠিক ওই আফগানিস্তানে যেরকম একটা স্থায়ী গোলমালের জায়গা তৈরি করে ফেলেছিল পাকিস্তানকে ব্যবহার করে, এখানে বাংলাদেশকে ব্যবহার করে আমেরিকানরা একটা স্থায়ী গোলযোগ মায়ানমারে করবে, যেটাকে ডিউরেবল ডিসঅর্ডার বলে অনেকে বলছে। এটা ভারত চায়। কেন? ভারতের মায়ানমারের ভেতর দিয়ে দুটো বড় কানেক্টিভিটি প্রজেক্ট আছে। একটা হচ্ছে কলকাতা থেকে রাখাইন প্রদেশের বন্দর সিটওয়ে, সেখানে বাই সি, সেখান থেকে বাই রিভার মানে নদী পথে কালাদান নদী হয়ে পালেটোয়া, এবং তারপরে সেখান থেকে রাস্তা সড়ক পথে কোথায়? জরিনপুর, মিজোরামে। অর্থাৎ ভারত শিলিগুড়ি করিডোর দিয়ে তো ভারতের একটা যোগাযোগের ব্যবস্থা উত্তর পূর্বাঞ্চলে আছে। বাংলাদেশের ভেতর দিয়ে যে ট্রানজিটের ব্যবস্থাটা হয়েছিল শেখ হাসিনার সময়, সেটা নিয়ে খানিকটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের নানা রকম ধ্যানাই পানাই এর জন্য। তো এর ফলে মায়ানমার দিয়ে এই কালাদান মাল্টিমোডাল প্রজেক্টটা ভারত সক্রিয় করতে চাইছে। আরেকটা প্রজেক্ট আছে ভারতের ওভারল্যান্ড কানেক্টিভিটির জন্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর থেকে গোল্ডেন ট্রাইল্যাটারাল হাইওয়ে, যেটা মায়ানমার হয়ে থাইল্যান্ডে মাইসট গিয়ে ঢুকছে। তো এই সব কানেক্টিভিটি প্রজেক্ট যেখানে আজকে ভারত চায় না যে এখানে ব্যাপক গোলযোগ হোক, কেন ব্যাপক গোলযোগ হলে এই কানেক্টিভিটি প্রজেক্টগুলি করা সম্ভব নয়, কার্যকর করা সম্ভব নয়। তো এই জায়গাতে চীনের প্রভাব বিরাট বেড়ে যাক, এটা যেমন ভারত চায় না, আবার আমেরিকানরা এখানে সেটা বড় রকমের গোলযোগ পাকাক, সেটাও ভারত চায় না। এবং মায়ানমারের ক্ষেত্রে ভারতের পলিসি হচ্ছে, মায়ানমারের যে রাষ্ট্রপতি মিলিটারি চিফ ছিলেন জেনারেল মিং অং লাইন, কিছুদিন আগে ভারতে এসেছিলেন, তখন তাকে বলা হয়েছে যে তুমি টেবিলে বসো, টেবিলে বসে বিভিন্ন যে তোমার অঙ্গরাজ্যে যেসব সক্রিয় সশস্ত্র বিদ্রোহী দল গৃহযুদ্ধে লিপ্ত হয়েছে এদের নিয়ে কথাবার্তা বলো, কথাবার্তা বলে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনো, যাতে করে এই ধরনের গৃহযুদ্ধ বন্ধ হয়। এবং এই ধরনের গৃহযুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সেখানকার সেনাবাহিনী নানা রকম ধ্যানাই প্যানাই করছে, কিন্তু ভারত তাদের বুঝিয়েছে যে তোমরা এই গৃহযুদ্ধে না হলে জয়লাভ করতে পারবে না, তোমরা মিলিটারিলি এইসব অঙ্গরাজ্যের বিদ্রোহগুলি দমন করে দেবে, যেভাবে শ্রীলঙ্কা এলটিটি তামিল টাইগারদের দমন করেছিল, ওদের ওখানে একটা ফোর্স ছিল, আর তোমার এখানে 14-15টা ফোর্স, কাকে দমন করবে? তো তাই জন্য কথাবার্তা বলে দমন কর। তো ভারত এটাই চাইছে যে কথাবার্তা বলে তোমরা সমাধান করে নাও। এই জায়গাতে আমেরিকার সাথে ভারতের কোন রকম মিল নেই। তুমি প্রথমেই যে কথাটা মানে বলেছো যে ভারতের সাথে কি আমেরিকার এই ব্যাপারে, একদম মায়ানমার আর বাংলাদেশ নিয়ে ভারত আর আমেরিকা তো আলাদা মেরুতে। কেন? আমেরিকা চাইছে এখানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে একটা গোলমাল তারা পাকাবে, মায়ানমারে গৃহযুদ্ধটা আরো ত্বরান্বিত করবে, এবং সেখানে পারলে মায়ানমারে কয়েকটা রাষ্ট্র সৃষ্টি করবে। আর বাংলাদেশকে এইভাবে ব্যবহার করে এখানে, যেমন ধরো পাকিস্তানিদের ব্যবহার করে আমেরিকানরা রোহিঙ্গিয়াদের সশস্ত্র ট্রেনিং দেওয়া, তাদেরকে সক্রিয় করা যাতে মায়ানমার আর্মিকে প্যাচে ফেলতে পারে। এখন এই রোহিঙ্গাদের এখানে একটা ভয় কোথায় জানো ভারতের আসে, ঠিক ওই আফগানিস্তানে জেহাদিদের ব্যবহার করার জন্য ট্রেনিং দিয়ে তাদের একটা অংশকে পাকিস্তান যেমন কাশ্মীরে ব্যবহার করেছে, এরকম এখানে রোহিঙ্গাদের একটা অংশকে ট্রেনিং দিয়ে তারা একটা অংশকে ভারতের পূর্ব বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ব্যবহার করবে না, তার কোনো গ্যারান্টি নেই। কেন? পাকিস্তান এই ধরনের হুমকি ইতিমধ্যেই একবার দিয়েছে। তাদের যে ফিল্ড মার্শাল না ফিল্ড মার্শাল তুমি কি বলবে, কেন যুদ্ধে তো উনি পারেন না, কিন্তু ওই আসিম মুনি কিন্তু ট্রাম্প সাহেবের খুব বন্ধু লোক, ট্রাম্প সাহেব তাকে দেখলে খুশি হন। সে ট্রাম্প সাহেবের হাতে বালুচিস্তানের সব রেয়ার আর্থ ফার্থ তুলে দেবে, যদিও বালুচিস্তানে একটা বিরাট গৃহযুদ্ধ চলছে বা পাকিস্তানের অন্য অনেক জায়গাতেই। তো সেইভাবেই এখানেও আসিম মুনির বলেছে যে নেক্সট টাইম উই হিট ইন্ডিয়া ফ্রম দ্য ইস্ট। তো ইস্টে এই মিয়া কি করে ভারতকে হিট করবে? ন্যাচারালি বাংলাদেশকে ব্যবহার করে একটা কিছু গোলমাল পাকানো তাদের পরিকল্পনা রয়েছে।
তো ফলে এইসব নানা কারণে ভারত বাংলাদেশে আমেরিকার যে খেলা, এবং এখন যে আমেরিকান ডিপ্লোম্যাটরা ওখানে এই যে সার্জিও গোর গেছে, যে ভারতে ওদের রাষ্ট্রদূত এবং পুরো দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, উনি কিন্তু মনে রাখবে যে উনি আমেরিকার প্রফেশনাল ফরেন সার্ভিস অফিসার না, উনি ট্রাম্পের বাডি, অর্থাৎ ট্রাম্পের দোস্ত, বন্ধু মানুষ। তাকে এখানে দিয়েছে, ট্রাম্পের খাস লোক। তো সে ওখানে পৌঁছেছে। জেরাল্ড হ্যামিল্টন বলে একজন প্রাক্তন সিআই অফিসার, যার বউ বাংলাদেশি নাগরিক ছিল, এখনো সে আমেরিকার নাগরিক, লড়ে। আর অনেক দিনের বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা, এই অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা। সে রিটায়ার্ড অফিসার, কিন্তু তার একটা কোম্পানি আছে যারা সিআই এর সাথে এখনো কাজ করে। আজকাল সিআই এই ধরনের অনেক ডিফেন্স কন্ট্রাক্টর কোম্পানিদের ব্যবহার করে ফিল্ডে, যাতে তাদের উপর ডাইরেক্টলি কোনো ব্লেম না আসে। আর আজ শুনলাম যে আরেকজন ওয়েস্ট ইন হোটেলে গিয়ে চেক ইন করেছে, ম্যালকম ডিক বলে, সে স্টেট ডিপার্টমেন্টের অফিসার। তো এটা মনে করার সঙ্গত কারণ আছে যে আজকে তো সার্জিও গোর পৌঁছেছেন, কালকে ওনার তারেক সাহেবের সাথে বৈঠক আছে, যে এরা সবাই মিলে বিভিন্ন স্তরে, সার্জিও গোর সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, কিন্তু অন্যেরা বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন সেনাবাহিনীর লোকজন, তাদের সাথে কথা টথা বলে, মানে এই দুটো মেইন টার্গেট। একটা হচ্ছে চীনের যে মায়ানমার করিডোর, সেটাকে বাংলাদেশে এক্সটেন্ড করাটা বন্ধ করা। হ্যাঁ, কারণ তারেক সাহেব একরকম কথা দিয়ে এসছে, এবং সেখান থেকে তার জন্য এখন সরাতে গেলে যথেষ্ট চাপ সৃষ্টি করতে হবে। 2 নম্বর হচ্ছে তারেক সাহেবকে, যেহেতু ওই তারেক সাহেব চীনের সাথে একটু বেশি মাখামাখি করার ফলে আমেরিকার তাকে বিশ্বাস করতে পারছে না, তার জন্যই কিন্তু প্রবল চাপ দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরানো হয়েছে। এবং আমেরিকানদের একটা উদ্দেশ্য এখন ওখানে তাদের নিজেদের লোক বসাবে, তাদের নিজেদের লোক, আদি অকৃত্রিম দালাল, আমেরিকার শ্রেষ্ঠ দালাল মোহাম্মদ ইউনুস। তো ইউনুস সাহেবেরও পেটে পেটে একটা বহুদিনের রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা, যেটা হতে পারলে ওনার বিরুদ্ধে আর কোনোদিন কোনো মামলা টামলা হবে না। উনি যে লুটপাটগুলি করেছেন, 2 নম্বরই তো নয়, 24 নম্বরই কাজকর্ম করেছে। তো ফলে আমেরিকানদের এখন এখানে মেইন পারপাস এটাই, এবং তার জন্য একটা মোটামুটি একটা বড় মাপের অপারেশন আমেরিকানরা শুরু করেছে। শুধুমাত্র সৌজন্যমূলক কারণে সার্জিও গোর ওখানে যেত, একলা যেত। সেখানে সিআই এর অফিসার, সেখানে স্টেট ডিপার্টমেন্টের সার্ভিং ডিপ্লোম্যাট, আরো লোকজন আছে ওখানে, তাদের যারা আছে, ক্রিস্টেনসন তো আছে। তো দের ইজ এ ফুল ফ্লেজেড আমেরিকান অপারেশন এখন। এবং আমেরিকান মানে যে এমবেসি অসম্ভব ব্যস্ত। তারা দুটো টার্গেট তাদের, একটা হচ্ছে চীনের প্রকল্পটা বানচাল করা, আর 2 নম্বর হচ্ছে নতুন রাষ্ট্রপতি ওখানে বসাতে হয় তাদের, এবং তারা চাইছে ইউনুসকে বসাতে। কেন বিএনপি, আমরা যতটুকু খবর পেয়েছি, বিএনপির ইচ্ছে ছিল তাদের দলের একজন সিনিয়র লিডারকে বসাবে, মঈন খান বা মির্জা ফখরুল ইসলাম। দাদা, হ্যাঁ বলুন। সরি আপনাকে ইন্টারাপশন করার জন্য, মানে আমার একটা প্রশ্ন কিন্তু আমার মনের ভিতর ঘুরছে, আমি প্রশ্নটা না করে আপনারা পারছি না। বলে ভালো। বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশটা আমার, ভারত আপনার, চায়না চায়নার, আমেরিকা আমেরিকার। আমার দেশের উপরে চায়না যাবে, আমার দেশের উপর দিয়ে না ভারত যাবে না আমেরিকা যাবে, এইটা নিয়ে চায়নার মাথা ব্যথা কেন, ভারতের মাথা ব্যথা কেন, বা আমেরিকার মাথা ব্যথা কেন? আমার বুঝার বিষয়টা হচ্ছে ওইটা, যে আপনাদের কারো তো মাথা ব্যথা, আমার দেশে যে রোহিঙ্গা আছে, এতগুলো রোহিঙ্গা পাঠানোর ব্যাপারে কারো মাথা ব্যথা নাই, কিন্তু করিডোর নিয়ে তিন দেশেরই মাথা ব্যথা। না, 3 দেশের নয়, ভারতের কোনো করিডোর ওখানে ব্যাপার নেই। ভারত যেটা বলেছিল, ভারত যেটা পেয়েও ছিল শেখ হাসিনার আমলে, সেটা হচ্ছে একটা ট্রানজিট। আমরা কোনো করিডোর চাইনি, এটার মধ্যে কোনো মিলিটারি কোনো ডাইমেনশন বা অন্য কোনো ডাইমেনশন নেই। এটা হচ্ছে একমাত্র যে ভারতের, যেহেতু সিরিল র্যাটক্লিফ যেভাবে বেঙ্গলি বাউন্ডারি কমিশনের অ্যাওয়ার্ড দিয়েছিল, তাতে করে আমাদের উত্তর পূর্বাঞ্চল একটা দূরবর্তী অঞ্চল, এবং শিলিগুড়ি করিডোর খুবই সরু করিডোর একটা, সেখানে চীনের একটা ব্যাপার রয়েছে, চীন খুব কাছাকাছি বসে আছে। তো এমনিতে শিলিগুড়ি করিডোর দিয়ে জিনিসপত্র যাচ্ছে, কিন্তু কোনো কারণে যদি ঝামেলা হয়, তো তাহলে বাংলাদেশের ভেতর দিয়ে একটা রাস্তা, এবং এইটা ভারত মানে মায়ানমারের ভেতর দিয়ে একই কারণে। ভারতের এটা পুরোপুরি ডিফেন্সিভ একটা ব্যাপার, যে
ভারতের নিজের একটা ভূখণ্ড যেটা খুবই দূরবর্তী এবং যার সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ খুবই একটা গোলমালে অবস্থায়, হ্যাঁ, 20 কিলোমিটারের এক করিডোর। তো বাংলাদেশের ভেতর দিয়ে ভারত একটা ট্রানজিট এর পথ, দ্যাট ইজ নট করিডোর। এখানে আমেরিকা যেটা চাইছে রাখাইন করিডোর, সেই রাখাইন করিডোর ব্যবহার করে চিটাগাং কক্সবাজার অঞ্চল থেকে ওইখানে বন্দরে মালমূল নামিয়ে বিভিন্ন গেরিলা গোষ্ঠীকে ব্যাপকভাবে মায়ানমারে সেই সব রসদ সাপ্লাই দেওয়ার জন্য রাখাইন করিডোর চাইছে। আর চীন খানিকটা সেটাকে বানচাল করার জন্যই, আর খানিকটা তাদের ব্যবসায়িক স্বার্থে যাতে বঙ্গোপসাগরে তাদের একটা ভালো নৌ উপস্থিতি তৈরি করা যায়, তার জন্য মায়ানমার অব্দি তো তাদের করিডোরটা এসছে। মায়ানমারে যে চকপিউ বন্দর, তারা প্রায় $4 বিলিয়ন খরচ করে, হ্যাঁ, মানে সেটাকে সেট আপ করেছে। ওইখান থেকে এই করিডোরটাকে চিটাগাং মংলা অব্দি, কেন তারেক সাহেব মংলাতে মংলা এখন চীনের হাতে তুলে দিয়েছে। চীনের কোম্পানি ওখানে $650 মিলিয়ন ইনভেস্ট করবে। পায়রাতেও ওদের প্রজেক্ট দেওয়া হয়েছে। তো চীন চাইছে তাদের বঙ্গোপসাগরে একটা শক্ত উপস্থিতি এবং নৌ উপস্থিতি। আজকে হয়তো এমনি জাহাজ আসবে মালামাল নিয়ে, কালকে সেখানে নৌবাহিনীর লোক জাহাজ আসবে। আর আমেরিকা চাইছে ঠিক এইটাই, বানচাল করতে। কেন আমেরিকা চায় না কোনোভাবেই যে চীন এই মায়ানমারের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে এবং বঙ্গোপসাগর থেকে তারপরে ভারত মহাসাগরে একটা অ্যাক্সেস পেয়ে যায়। কারণ চীনের যেটা সব থেকে বড় দুর্বলতা কি, চীনের যে মানে উপকূল, এটা খুবই ছোট উপকূল। এত বড় দেশ, এত বড় অর্থনীতি, এত বড় মিলিটারি, কিন্তু উপকূলটা ছোট এবং পূর্ব এশিয়ার দিকে। সেই জন্য এখন চীনকে তার আমদানি রপ্তানি, এই যে মধ্যপ্রাচ্য থেকে তেল গ্যাস আনা, সবটাই ওই মালাক্কা প্রণালী দিয়ে, যেটা সিঙ্গাপুরের ওখানে। তো এটা চীনের জন্য খুব বিপজ্জনক। কেন, ওইখানে যদি চীনের দুটো জাহাজ কেউ ডুবিয়ে দেয়, আমেরিকানরাই ডোবাক বা অন্য কেউ ডোবাক, চীনের তো মানে এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য চীন এইটাকে মালাক্কা চোক পয়েন্ট ওরা বলে, চাইনিজ এক্সপার্টরা এটাকে বলে, যারা ভূ রাজনীতি নিয়ে কাজ করে, যে মালাক্কা চোক পয়েন্ট। এটা মানে গলা চিপে ধরার মতো একটা ব্যাপার, ওখানে মালাক্কা চীনকে চেপে দেওয়া যায়। তাই জন্য তারা অল্টারনেটিভলি একদিকে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর করেছে, যেটা চীনের সিনজিয়ান প্রদেশ থেকে একেবারে বালুচিস্তান অব্দি পৌঁছচ্ছে। বালুচিস্তানে গদর বন্দরটা ওরা করেছে, এবং ওখান দিয়ে আরব সাগর হলেই পার্সিয়ান গালফে ওরা পৌঁছে যেতে পারে। আর এইদিকে মায়ানমার দিয়ে বঙ্গোপসাগর। তো এটাকে ওরা বাংলাদেশের ভিতরে আনতে চাইছে। তার প্রধান কারণটা হচ্ছে যে রাখাইন করিডোর যেটা করতে চাইছে, মানে বাংলাদেশের এখন রাশেদ অবস্থা হচ্ছে কি জানো, ইন্ডিয়া এর মধ্যে কিছু নেই। হ্যাঁ, এটা চীন আর আমেরিকার খেলা। আমেরিকা তারেক সাহেব বলছে আমাদের চট্টগ্রাম থেকে একেবারে মায়ানমারে আমরা যদি অস্ত্র টস্ত্র দিতে পারি, সব খেলাধুলো করতে পারি, তার জন্য রাখাইন করিডোর দাও। আর ওই রাখাইন করিডোরটাকে বানচাল করার জন্য চীন বলছে আমাদের ওই মায়ানমার অব্দি যে করিডোর, ওটাকে বাংলাদেশের ভেতরে এক্সটেন্ড করো। মানে বাংলাদেশের অবস্থাটা কি জানো রাশে, তোমার একটা জমি আছে, খুব সহজভাবে বুঝে। তো তোমার জমি তুমি 2 ব্যাটারে দেখাইছো, 2 প্রমোটার। এখন এক প্রমোটার এই দিক থেকে এসে চাকু নিয়ে তোমার এই কানের পাশে ধরছে যে এই মিয়া এটা আমারে দাও, আর ওই দিক থেকে আরেক প্রমোটার এসে বলছে এটা আমারে দাও। এদিকে চীন বলে আমারে দাও, বাংলাদেশ বলে আমারে দাও। এখন তারেক সাহেব সাম রাখবে না কুল রাখবে, চীনকে খুশি করবে না আমেরিকাকে খুশি করবে। ইন্ডিয়ার এখানে কনসার্নটা কোথায় জানো, ইন্ডিয়া কোনো সময় চায় না যে তার সীমান্তের কাছে বিধে কোথাও এই বড় বিগ পাওয়ারদের একটা মারামারি হোক। এটা আজকে নয়, 79-এ যখন রাশিয়ানরা, তখন তো রাশিয়া সোভিয়েত ইউনিয়ন বিরাট শক্তি, রাশিয়ানরা এখন হুমহাম করে আফগানিস্তানে ঢুকে গেল। ইন্দিরা গান্ধী বারবার ব্রেজনেভকে না করেছিল। আমাদের সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক ভালো ছিল, যে তোমরা এখানে ঢুকো না। এবং ইন্দিরা গান্ধী একটা কথা আমাদের এক সিনিয়র সাংবাদিককে বলেছিলেন, উনি আমার বস ছিলেন পিটিআইতে, যে উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শেলির একটা কবিতা আছে, ইংরেজ কবি। হ্যাঁ, তার মানে শীত আসলে তো বসন্ত আসবে, বা বসন্ত আসলে শীত আসবে। তার মানে কি, রাশিয়া ঢুকেছে এখানে, আমেরিকা চলে আসবে এখন। এটা ভারত কোনো সময় চায়নি।
যে এই পাকিস্তান আফগানিস্তান আফ পাক রিজন যেটাকে বলে, এখানে রাশিয়া এবং আমেরিকার একটা বিগ পাওয়ার রাইভেলরি হবে, কেন তার ফল আউট তো আমরা পেয়েছি। তার ফল আউটটা কি? কাশ্মীরে গোলযোগ, ওটা বেড়েছে। পাকিস্তান ওই আফগানিস্তানকে ব্যবহার করে ওদেরকে 50টা জিহাদি ওখানে ট্রেন করে যেত, 50টা কাশ্মীরের জন্য। ঠিক এখন এখানে পাকিস্তানিরা এইভাবে রোহিঙ্গা টোহিঙ্গা এখানে ব্যবহার করবে। বাঙালি জেহাদিও তারা তৈরি করার চেষ্টায় আছে। পাকিস্তানের রাষ্ট্রদূত হঠাৎ করে গত 1 মাসে 3-4টে ঢাকার এতিমখানায় কেন যাচ্ছে ভাই? হি ওয়ান্টস টু রিক্রুট সুইসাইড বম্বার্স। নাহলে হঠাৎ করে পাকিস্তানিদের বাংলাদেশের এতিমদের জন্য একেবারে প্রাণ উবলে পড়ছে মনে করার তো কোনো কারণ নেই। এবং পাকিস্তান আমেরিকা এরা সবখানেই গোলযোগ সৃষ্টি করে, গন্ডগোল সৃষ্টি করে। হ্যাঁ, তারা গৃহযুদ্ধ, টেরোরিজম এগুলি সব ছড়ায়। তো ভারতের এখানে অ্যাটিটিউডটা হচ্ছে এটা যাতে না হয়, ভারত এটাকে আটকাবার চেষ্টা করছে। ভারত চায় যেখানে চীনও বেশি ঢুকে পড়ুক, সেটা চায় না, কেন চীন ঢুকলে আমেরিকা আসবে, আবার আমেরিকা বেশি ঢুকে পড়লে চীন আসবে। তো ভারত চায় যে আলটিমেটলি ভারতের জন্য আইডিয়াল সিচুয়েশন কি জানো, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে চীন আমেরিকাকে আটকে দিলে, আমেরিকা চীনকে আটকে দিলে, এই দুজনের মারামারিতে তারেক ভয় পেয়ে গিয়ে বা পিছিয়ে আসবে, যে না কেউই ঢুকবে না, থাক, কাউকে লাগবে না। হ্যাঁ, চীন কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সেটা করতে তো ভারতের আপত্তি নেই, কেন শেখ হাসিনা ভারতের আদি অকৃত্রিম বন্ধু। কিন্তু শেখ হাসিনাও তো চীনের থেকে টাকা এনে বড় মাপের প্রজেক্ট করেছিল। কেন? এটা ভারত জানে, যেটা শেখ হাসিনা ভারতকে বুঝিয়েছিল, যে আমার দেশে অর্থনৈতিক উন্নয়ন হলে আমার দেশের লোকজনের চাকরি থাকবে, কাজকর্ম থাকবে, তাহলে তারা জেহাদের পথে যাবে না, যেটা পাকিস্তানে হয়েছে। তো তোমাদের যেহেতু অত টাকা পয়সা নেই, অর্থাৎ ভারতের নিজের উন্নয়নের জন্য প্রচুর টাকা দরকার, তো তাহলে টাকা কার কাছে আছে? চীনের কাছে। তো আমাকে চীন থেকে টাকা আনতে হবে আমার উন্নয়নের জন্য, সেটা ভারত বলেছি ওকে ফাইন। তো এটা নিয়ে ভারতের সমস্যা নেই। কিন্তু চীন এখানে এসে স্ট্র্যাটেজিক প্রজেক্ট করবে, আর সেখানে সেটা আটকাবার জন্য আমেরিকা ঢুকে এখানে গোলযোগ সৃষ্টি করবে। এখানে আমেরিকা বললো আমাকে সেন্ট মার্টিন দাও, আমাকে ওই উখিয়ার থেকে একেবারে রাখাইন করিডোর দিয়ে দাও। আর রাখাইন করিডোর যখন প্রথম ইউনূস সাহেবের আমলে, ইউনূস সাহেব তো একেবারে গদ উনি রাজি, গুটেরাসও বললো এসে, ইউএন সেক্রেটারি জেনারেল। ওয়াকার সাহেব তখন একটা হুঙ্কার দিয়েছিলেন ব্লাডি করিডোর টরিডোর বলে। কিন্তু এখন তো যা দেখছি, ওয়াকার সাহেব আমেরিকানদের লাইনে পড়ে গেছে। হ্যাঁ, এই জায়গাতে তুরস্ক, পাকিস্তান, আমেরিকা মিলে একটা বড় রকমের গোলযোগ সৃষ্টি করছে, নতুন জেহাদের প্রস্তুতি, আর মায়ানমারের গৃহযুদ্ধে হস্তক্ষেপ চীনকে আটকাবার জন্য, চীন তাদের আটকাবার জন্য পাল্টা খেলা খেলছে। এই যে বিগ পাওয়ার রাইভেলরি একেবারে আমাদের দোরগোড়ায়, এটা ভারত কোনো সময় ভালো চোখে দেখে না। তো ভারতের উদ্দেশ্য অন্য কিছু না, ভারত এখানে কোনো করিডোর টরিডোর চায় না। ভারত যেটা ট্রানজিটের রাস্তা শেখ হাসিনার আমলে, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে, সেটা অক্ষুণ্ণ থাকলে ভালো কথা, না হলেও কিছু করার নেই। কিন্তু ভারত একটা জিনিস কোনো সময়, তার সিকিউরিটি কনসার্ন, যে এখানে এই ধরনের এই গৃহযুদ্ধ পাল্টা, এরা কিছু লোককে ট্রেনিং দেবে, তার কিছু লোক এখানে ইন্ডিয়াতে ঢুকে পড়বে, এখানে গন্ডগোল করবে। আসিম মুনির অলরেডি বলেছে উইল হিট ইন্ডিয়া ফ্রম দ্য ইস্ট। ভারতের মেইন কনসার্নটা সিকিউরিটি, আর ভারত চায় এখান থেকে একটা কানেক্টিভিটি, যে আমি তোমার তোমার উঠানের উপর দিয়ে আমি আমার মেয়ের বাড়িতে যাই। না, আমি যেটা বুঝতে পারলাম যে ভারত যেটা চায় সেটা হচ্ছে, যেমন আমাদের 3 বিঘা করিডোর, ভারতীয় ভূমির উপর দিয়ে আমাদের একটা রাস্তা গিয়েছে। এটা খুব সহজ ব্যাপার ভাই, আমার মেয়ের বাড়িটা তোমার উঠানের পাশে, আমি তোমার উঠানটা ব্যবহার করে আমার মেয়ের বাড়িতে যাইতে চাই, নাহলে আমাকে অনেকটা ঘুর পথে আসতে হবে। এখন দাদা, আপনার টোটাল কথায় আমি যেটা বুঝলাম একটা জিনিস, যে এখন আমাদের অবস্থায় শ্যাম রাখি না কুল রাখি, গরিবের বউ সকলের ভাবি হয়ে গেছে। আমেরিকা চাই করিডোর, চায়না চাই করিডোর। এখন আমাদের দেশের সরকার তো একটা কথা বলতে পারে যে বাবারে তোমাদেরকে করিডোর দিব, কিন্তু যে আগে এই 15 লক্ষ রোহিঙ্গাকে তার দেশে ফেরত পাঠাইতে পারবা, সে করিডোর। ভেরি গুড, ভেরি গুড। না, তো সেটা তারেক সাহেব বা খলিল সাহেব সাহস করে চীনকে বলতে পারবে, কিন্তু চীনের প্রচন্ড ইনফ্লুয়েন্স আছে। ভারতের তো সেরকম কোনো ইনফ্লুয়েন্স মায়ানমারের উপরে নাই, ওরা আসছে ওদের প্রধান, কিন্তু চীনের তো একেবারে পকেটে, মায়ানমারের সামরিক জোনটা পকেটে। তো এটা চীনকেই বলা উচিত যে বাবা তোমরা একটু আমাদের এই 15 লক্ষ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার ব্যবস্থা করো। আর চীনেরও কিন্তু এটা ভালো, এটা চীনের জন্য দরকার, কেন এরা যতক্ষণ বাংলাদেশে আছে, এদের আমেরিকা, পাকিস্তান
তুর্কি ব্যবহার করে নতুন করে আবার বার্মিজ আর্মির বিরুদ্ধে ব্যবহার ট্যাবহার করার চেষ্টা করছে। তাই জন্য মায়ানমারকে কিন্তু ভারত বুঝিয়েছে। মায়ানমারের যখন প্রধান এখানে এসেছিলেন যে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারটা শুধু বাংলাদেশের স্বার্থ নয়, এখানে তোমারও স্বার্থ আছে, সেটা বুঝিয়েছে। এখন সে রোহিঙ্গাদের ক্ষেত্রে প্রবলেমটা কি জানো তো, রোহিঙ্গারা মায়ানমারে 135টা মানে গ্রুপ আছে, মানে মানে বিভিন্ন জাতি গোষ্ঠী আছে। তো এই এই মানে রোহিঙ্গাদের কিন্তু মায়ানমারের একটা জাতি গোষ্ঠী হিসেবে মায়ানমারের এই সেনা সরকার স্বীকারই করে না। তাহলে 136 নম্বর গ্রুপ হবে ওরা। ওদেরকে কি বলে জানো, রোহিঙ্গা বলে কোনো জিনিস বাংলাদেশে এই মায়ানমারে বলাই হয় না, ওদেরকে ইল্লিগেল বেঙ্গলি বলে। তার মানে এরা সব বাংলাদেশ থেকে গেছে, এখন এরা বাংলাদেশে ফিরে এসছে, এরকম একটা কথা বলে। এই জায়গাতে ওরা যেখানে রোহিঙ্গাদের নিতেই চায় না, এখন ওদের উপরে এই চাপটা সৃষ্টি করে আমরা ওদের বুঝিয়েছি ইউ টু টেক দেম ব্যাক, নাহলে ওরা গোলমাল তৈরি করবে এবং ওদের দিয়ে তোমার এখানে ভূখণ্ডে গন্ডগোল হবে। তো ওরা তো মানে এটা এটা এখন চীন করতে পারে, কারণ চীনের প্রচন্ড ইনফ্লুয়েন্স আছে মায়ানমারের উপরে, এটা চীনকে। তো চীনকে এটা বলতেই পারে যে ভাই আমরা রাখাইন করিডোর আমেরিকাকে দেব না, তোমরা যেসব প্রকল্প করতে চাইছো ভালো কথা, তোমাদের প্রজেক্ট আমরা এক্সটেন্ড করব, কিন্তু তার আগে এইখান এই রোহিঙ্গাদের বিদায় করো, এদেরকে তোমরা ফেরত দাও, তাহলে এদের নিয়ে আমরা 2 দিন পর পর আমাদের গোলমাল এর সম্মুখীন হতে হচ্ছে। এবং এখানে ভারত এটাকে ওয়েলকাম করবে, কেন ভারত তো চায় যে রোহিঙ্গারা ফিরে যাক। কেন জানো, এখানে আমাদের স্বার্থটা কোথায় ভারতে? এই রোহিঙ্গারা যারা বাংলাদেশে আছে তারা তো কেউ কেউ করে মানে পিঁপড়া তো এদিকেও ঢোকে না, তো ভারতেও ঢুকেছে প্রচুর রোহিঙ্গা, ভারতে ঢুকেছে। হ্যাঁ, হয়তো লক্ষ লক্ষ ঢোকে নেই, কিন্তু এক আধ লাখ লোক এদিকেও ঢুকে গেছে। তো ভারতেরও এটা সরকার চায় যে এরা ফেরত যাক মায়ানমারে, এই জায়গাটা স্টেবিলাইজ হোক, মানে এই জায়গায় এই যে গোলমাল মারামারি গৃহযুদ্ধ বন্ধ হোক, যে যার লোক যেখানকার লোক সেখানে ফেরত যাক, এটা ভারতও চায়। আর মায়ানমারের তো চাওয়া উচিত। এখন মায়ানমার কেন এদের ফেরত নিচ্ছে না, এদের ফেরত নিলে মায়ানমারের লাভ, ওদের একটা ওইসব মানে একটা আলট্রা রেসিস্ট ব্যাপার আছে এই মায়ানমার জুনটা। দাদা, আমরা জানি যে চাইনিজ গভর্নমেন্ট মায়ানমারের যে সামরিক জান্তা আছে তাদেরকে সহযোগিতা করতেছে। সহযোগিতা না, ওদের পকেটে। পকেট এই মায়ানমার 2 দিন টিকবে না যদি চায়না ওকে সাপোর্ট না দেয়। কিন্তু আমেরিকা কার পক্ষে? আমেরিকা তো এদের ফেলতে চায় না। আমেরিকা ফেলতে চায় কেন? আমেরিকা ফেলতে চায় কেন? ওরা চীনে, এমনিতে আমেরিকা মায়ানমারের এই জুনটা নিয়ে তাদের মাথা ব্যথা কিছু থাকার কথা না, কিন্তু আমেরিকা চাইছে এদের ফেলতে কেন? এরা যেহেতু চীনের সাথে সহযোগিতা করে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর করতে দিচ্ছে, অর্থাৎ মায়ানমারের এই মিলিটারি জুনটা যেহেতু চীনকে রাস্তা করে দিচ্ছে বঙ্গোপসাগরে ঢোকার, এর জন্য এদেরকে আমেরিকা ফেলতে চায়। সো আমেরিকান এই যে সব আমেরিকার এই পান্ডা গুন্ডারা এখন যে ঢাকায় গিয়ে হাজির হয়েছে, গোর, হ্যামিল্টন, ডিক, এদের একটাই উদ্দেশ্য যে এই করিডোর বন্ধ করো, আমাদের সাহায্য করো, আমরা রাখাইন করিডোর করব, আমরা এখান দিয়ে জিনিসপত্র পাঠাবো মায়ানমারে। এখন আমেরিকার তো প্রবলেম হয়ে গেছে না, আমেরিকা এখানে এই গেরিলা গোষ্ঠীগুলিকে ট্রেনিং দেওয়ার জন্য কিছু লোককে পাঠিয়েছিল, তাদের মধ্যে কয়েকজন ভারতের ভূখণ্ড দিয়ে ফেরার সময় তাদেরকে ভারত অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিয়েছে, ম্যাথিউ ভ্যান ডাইক এবং কয়েকটা ইউক্রেনিয়ানকে যারা ড্রোনের এক্সপার্ট। আমেরিকা অনেক চাপাচাপি করেও ভারত এদেরকে ছাড়ছে না। এর জন্য আমেরিকানরা আমাদের উপর প্রবলভাবে ক্ষেপে রয়েছে। এই জন্য আমেরিকানরা আমাদের রর বিরুদ্ধে, আমাদের ইন্টেলিজেন্সের কিছু অফিসারের বিরুদ্ধে ওই আমেরিকার ভূখণ্ডে এক শিখ মানে বিচ্ছিন্নতাবাদী নেতা হত্যার জন্য তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে চাপ সৃষ্টি করার জন্য। তো আমেরিকার সাথে তো আমাদের এইসব গোলমালগুলি চলছে এবং এর জন্য আমেরিকা নানা রকম অন্য চাপও আমাদের উপর সৃষ্টি করছে, শুল্ক বাড়াচ্ছে ট্রাম্প সাহেব। হ্যাঁ, রাশিয়ার থেকে তুমি তেল কিনতে পারবে না, মানে গুন্ডামি আর কি। আমি কার থেকে তেল কিনবে তো আমার ব্যাপার, আমি এখানে সুবিধা। তো ট্রাম্প বলে দেবে তুমি অমুকের থেকে তেল কিনতে পারবে না। বাংলাদেশকে তো বলে দিয়েছে, বাংলাদেশ তো রাজিও হয়েছে। বাংলাদেশ তো অনেক কিছু মানে জিনিস আমেরিকার থেকেই কিনতে হবে, তার মধ্যে শুয়োরের গোস্তও আছে, পর্কও আছে। তখন হুজুরদেরও আপত্তি হয় না, ইউনুস সাহেবেরও কোনো আপত্তি হয় না, তারা ওখানে সই করেছে। তো এনিওয়ে, এখানে ব্যাপার যেটা হচ্ছে যে ভারত
এই জায়গাটা খুব আশঙ্কার জায়গা মনে করছে, যেভাবে আমেরিকা উঠে পড়ে লেগেছে এখানে একটা গোলমাল পাকানোর জন্য, এবং আমেরিকা মায়ানমারের সেনা সরকারকে বিপদগ্রস্ত করা, এবং আরাকান প্রদেশকে একটা স্বাধীন প্রদেশ করতে চাইছে। কেন আরাকান যদি আমেরিকার সাহায্যে স্বাধীন প্রদেশ হয়ে যায়, মানে রাখাইন, তাহলে আর ওখান দিয়ে চীন বঙ্গোপসাগরে ঢুকতে পারবে না। মানে খুব বড় রকমের একটা ভূ রাজনৈতিক খেলা, যার একদম কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। বেলুচিস্তান আজাদ, আমরা বলি বেলুচিস্তান, ওরা বলে বালুচিস্তান আজাদ। আয় শিবায় বালুচিস্তান আজাদ। এই গানটা আপনারা বেশ কিছুদিন যাবৎ শুনতে পাচ্ছেন। স্পেশালি এই গানটা বেলুচিস্তানের স্বাধীনতাপন্থীদের উজ্জীবিত করার জন্য এই গানটা গাওয়া হয়েছে। তাহলে আমরা শুনি আগে যে গানটা কেমন। বেলুচ ভাষায় এই গানটা এত সুন্দর সুর, আপনি যারা শুনেননি তারা শুনে দেখে নেবেন। শুধু লিখবেন আয় শিবায় বা আয় নম শিবায় বালুচিস্তান আজাদ, ইংরেজিতে লিখে সার্চ দেবেন ইউটিউবে, আপনি পেয়ে যাবেন। আপনাদের শোনাই, গানের কলিগুলো শোনাই। খুব বড় গান না, কিন্তু অসাধারণ একটি গান। এখন শোনেন। আয় শিবা বেলুচিস্তান আজাদ। আজাদ, আজাদ মানে আজাদ মানে আজাদ, স্বাধীন। ওম নম শিবায় বেলুচিস্তান আজাদ। হিংলাজে মাত কৈলাসে প্যার, হিংলাজেতে মাত কৈলাসে প্যার, খোয়ে স্মারক থাই নাম ঘিসিত, খোয়ে স্মারক থাই নাম ঘিসিত, হিঙ্গলায়াপ থাই পাৎসো দিত, মারকানা খাক বাসমা বুসিত। খোয়ে স্মারক থাই নাম ঘিসিত, হিঙ্গলায়াপ থাই পাদ সিদিত, মারকানা খাক বাসমা বুসিত। বালোচাই দিল থাই দামান গারিত, আয় শিবা বালুচিস্তান আজাদ। আয় শিবা বালুচিস্তান আজাদ। ওম নম শিবায় হিংলাজে মাত কৈলাসে প্যার। ওম নম শিবায় হিংলাজে মাত কৈলাসে প্যার। মারাগার্দান চান্দান এ মাত, মারাগান্দান চান্দান এ মাত, ডাম্বারে তাং আসমানে রাহ। ডাম্বারে তাং আসমান মানে দাম, দাম মানে এখানে ডমরু। ডাম্বারে তাং আসমানে রাহ। সিন্ধি চা মার্কানে খোদায়ে হক, শিরকা চান্দানে খোদায়ে হক। ওম নম শিবায় জয় মহাদেব। আয় শিবা, আয় শিবা বালুচিস্তান আজাদ। আয় শিবা বালুচিস্তান আজাদ। ওম নম শিবায়। আজাদ, আজাতে সাপ আজাতে রোজ, আজাতে সাপ আজাতে রোজ, মানে সাপ হলো রাত আর রোজ হলো সাপ হলো রাত, রোজ হলো দিন। আজাতে রাজ আজাতে রোজ, মানে এই দিন স্বাধীন, এই রাত স্বাধীন। হিংলাজে মাত থাই পুত্রা সোচ, হিংলাজে মাত থাই পুত্রা সোচ, তানাবে রাক্স বালোচে জামিন, তানাবে রাক্স বালোচে জামিন। ওম নম শিবায় জয় ভোলানাথ। আয় শিবা বালুচিস্তান আজাদ। আয় শিবা বালুচিস্তান আজাদ। ওম নম শিবায় জয় শিব শঙ্কর। আয় শিবা বালুচিস্তান আজাদ। হিংলাজ আমাত কৈলাসে প্যার, আয় শিবা বালুচিস্তান আজাদ। আয় শিবা বালুচিস্তান আজাদ। জয় মহাদেব, জয় মহাদেব। আয় শিবা বালুচিস্তান আজাদ। তাদের এই গানটা আপনি দেখবেন, সুরটা অসাধারণ। এর ভাবার্থ একটা জানাই, কারণ আমি তো বালুস্তার পারি না, যেটুক ঘেটে শব্দার্থ অনুবাদ করে যেটুক বুঝেছি আর কি, ভুল হতে পারে, তবুও আমি বলতেছি কি কি সেখানে। তারা এখানে বলছে, আর বাংলা অর্থ তো যে মানে ভগবান শিবকে তারা প্রার্থনা করতে, সেখানে বোঝাচ্ছে। কেউ কেউ বলেছে আসলে তা না, এখানে বলেছে যে বিষয়টা এরকম হবে যে হে শিব, এখানে বলেছে মোটামুটি, আরে এখনো ওষুধ খাইনি, দেখছেন ভুলে গেছি কেমনি রোগ ভালো হবে। এখানে বলেছে যে এসো হে শিব আমাদের বালুচিস্তান, আমি আমার ভাষায় আমার মতো করতেছি, ভাবার্থ করেছি, অর্থ না। এসো হে শিব বালুচিস্তান স্বাধীন হয়ে যাক। ওম নম শিবায়, এটা তো বুঝতে পারছেন।
শিবাকে আহ্বান করতেছে, ভগবান শিবকে আহ্বান করতেছে, প্রার্থনা করতেছে। হিংলাজ মাতা কৈলাসের প্রিয়তম। হিংলাস, কেউ কেউ এটা নদী বলেছে, কেউ অঞ্চল বলেছে, আসলে হিংলাজ মাতা একটা মন্দিরও আছে আবার। এখানে অনেকে গুলিয়ে ফেলবেন, হিংলাজ নদীরও নাম, হিংলাজ মাতা আবার একটা মন্দিরের নামও আছে। সেই নদীর নামে মন্দির, মনে করেন যমুনা একটি নদীর নাম, আবার যমুনা মন্দির এরকম। পদ্মা একটি নদীর নাম, আবার পদ্মা মন্দির এরকম। তো হিংলাজ মাতা কৈলাসের প্রিয়, পছন্দের। তোমার নামে প্রতিটি মানে হিংলাজের মন্দির বা হিংলাজ নদীর কথা বলছে, যে তার নামে, হিংলাজে তার নামে প্রতিধ্বনিত হচ্ছে সারা দেশ। হিঙ্গলের ভূমিতে, হিঙ্গলের মাটিতে তোমার পদচিহ্ন রয়েছে, পায়ের চিহ্ন রয়েছে, কদম রয়েছে। কার? ভগবান শিবের। হে বালুচদের হৃদয়ের রক্ষক, মানে এখানে ভগবান শিবকে বলা হচ্ছে, হে বালুচদের হৃদয়ের। কেউ বলেছে একটা অর্থ কখনো রক্ষক হয়, কখনো ভালোবাসার আসনও বোঝায়, দুইটাই। বলতে আহ্বান করেছে, শিব তুমি নেমে এসো, ভগবান শিব তুমি নেমে এসো, বেলুচিস্তান স্বাধীন হোক। ভগবান শিব তুমি নেমে এসো, বেলুচিস্তান স্বাধীন হোক। হিংলাজ মাতা হচ্ছে কৈলাসের প্রিয় স্থান। তারপর হচ্ছে আমাদের কণ্ঠে, মানে বালুচদের কণ্ঠে চন্দনের সুগন্ধ। বালুচদের কণ্ঠে চন্দনের সুগন্ধ, বালুচদের পথ আকাশের দিকে প্রসারিত। তারা কোনো বাধা মানবে না। এখানে ওরা বলছে আমাদের, আমি একটু বোঝানোর জন্য বলছি, ওই অর্থের হচ্ছে আমাদের, কিন্তু সেখানে আমি বালুচদের বললাম আর কি। এবং প্রসারিত বলেছে যে বালুচদের কণ্ঠে চন্দনের সুগন্ধ, বালুচদের পথ আকাশের দিকে প্রসারিত, প্রশস্ত। সিন্ধু থেকে মাকরান, স্থানের নাম। সিন্ধু থেকে মাকরান বলতে এটা সত্য এক, ওই যে হক বলছে যেটা আক্রানে হক, এখানে বলেছে যে একই সত্যে একই। এখানে ভগবান শিবকে বলতে চাইছে সে একক, বুঝেছে? হক মানে সত্য বা এক। ওম নমঃ শিবায়, জয় মহাদেব। হে শিব, বালুচিস্তান স্বাধীন হয়ে যাক। হে ভগবান শিব, বালুচিস্তান স্বাধীন হয়ে যাক। তারপরের শেষের অংশ আছে যে স্বাধীনতার সূর্য, স্বাধীনতার সকাল, স্বাধীনতার সূর্য, স্বাধীনতার দিন উদিত হোক, মানে সামনে আসুক। স্বাধীনতার আলো সর্বত্র ছড়িয়ে পড়ুক, সব জায়গায় ছড়িয়ে যাক। হিংলাজ মাতার সন্তানরা জেগে উঠুক, নদীর সন্তান বা মন্দির, যেটাই আপনি বোঝেন। সম্ভবত এখানে নদী বুঝিয়েছে, যে হিংলাজ নদীর সন্তান, যেমন আমরা বললাম আমার পদ্মার সন্তান, যমুনার সন্তান, মেঘনা, যেমন আমাদের ছিল না স্লোগান, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, তেমনি এইখানেও এই গানে হিংলাজ এই নদীর কথা উঠে এসেছে। কি বলেছে? যে স্বাধীনতার হিংলাজ মাতার সন্তানেরা জেগে উঠুক, বালুচদের ভূমিতে শিবের তাণ্ডব নৃত্যে মাধ্যমে জয় ধ্বনিত। শেষ লাইনটা কিন্তু চমৎকার, যে বালুচদের এই পবিত্র ভূমিতে ভগবান শিবের তাণ্ডব নৃত্য, মানে সৃষ্টি এবং ধ্বংস একসাথে। তাণ্ডব, ভগবান শিবের যে তাণ্ডব লীলাকে বলা হয় ধ্বংস, আসলে তা না, কিন্তু ধ্বংস এবং সৃষ্টি একই সাথে দুইটাই। তাণ্ডব মানে দুইটাই বোঝায়, সৃষ্টি এবং ধ্বংস দুইটাই। তো বালুচদের ভূমিতে শিবের তাণ্ডব নৃত্য ধ্বনিত, মানে নৃত্যের আওয়াজ ছড়িয়ে যাক, ছিটিয়ে যাক, এটা বোঝানো হয়েছে। মূলত এটা একটা, যে এই গানটা গেয়েছে চমৎকার, আমরা দেখলাম সেখানে খুব অসাধারণ একটি গান গেয়েছে। আমরাও বেলুচদের পক্ষে আছি, বালুচদের আমরা পক্ষে সবসময় থাকবো। তারা বারবার তাদের গানের সর্বশেষ একেবারে যে দেখেন একই সময় সুর আসছে, ওম নমঃ শিবায়, জয় শিব শঙ্কর, হিংলাজ মাতা কৈলাসে প্রিয়তম। এসো হে ভগবান শিব, ভগবান শিব এসে তুমি আমাদের কি বালুচিস্তান স্বাধীন করে দাও, বা স্বাধীন বালুচিস্তান। এখানে আজাদ হলো স্বাধীন, মুক্ত। আজাদ যেমন উর্দু বা হিন্দিতে আজাদ হলো মুক্ত, বাংলা হলো স্বাধীন, বালুচ হলো আজাদ, মানে হিংলাজ কখনো দেবী, কখনো নদীর নাম, কখনো মন্দিরের নাম। আপনারা শুনেছেন তো এই গান? অসাধারণ এই গানটি শুনলাম, অসাধারণ। সুরটা যিনি দিয়েছে অসাধারণ। কেউ আমাকে বলেছে এটা নাকি AI দিয়ে বানানো, তা আমি জানি না সম্পূর্ণ, এটা আমি সঠিক জানি না, কিন্তু গানটা অসাধারণ। তারা স্বাধীনতার পক্ষে তারা কথা বলেছে। আয় শিবা, আয় নমঃ শিবায়, বালুচিস্তান আজাদ। আপনারা এটা শুনতে পারেন, অসাধারণ সুর এখানে আছে। বালুচিস্তান তারা 75 বছর যাবৎ তারা স্বাধীনতার জন্য লড়াই করে চলছে। তাদের
মান সম্মান তো সম্ভ্রম তো যাচ্ছে, জীবন যাচ্ছে। বিস্ময়কর ব্যাপার হলো যে এরা পৃথিবীর একমাত্র দেশ পাকিস্তান, যারা তাদের দেশের নাগরিক বলে দাবি করে, সেই বালুচিস্তানের মানুষদের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত নিয়ে বিক্রি করে এই পাকিস্তান সেনাবাহিনীরা। কত হারামি এরা! পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে এই পাকিস্তান বাহিনী, সবচেয়ে বেশি মুসলমান হত্যা করেছে এই পাকিস্তান বাহিনী, কিন্তু এদের ব্যাপারে কারো কোনো কথা নেই। অদ্ভুত ব্যাপার, এই বেলুচদের স্বাধীনতার জন্য বাংলাদেশের বামপন্থী, ভারতের বামপন্থীরা টু শব্দটি করে না। বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান টু শব্দটি করে না। বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান টু শব্দটি করে না। ইউরোপের, আমেরিকার বামপন্থীরা টু শব্দটি করে না। অদ্ভুত ব্যাপার, মানে এদের মানবাধিকার, আমার খুব দুঃখ হয় যে এদের মানবাধিকারটা, এদের যে মানবাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, এগুলো সব সিলেক্টিভ। এরা সব জায়গায় একজন দুইজনের কিছু ঘটলেই বা একজনের ধাক্কা দিলে তার পক্ষে বিবৃতি দেয়, কাউকে হুমকি দিলে বিবৃতি দেয়, আর সেখানে লাখো লাখো মানুষ মেরে ফেলছে, সেই পাকিস্তানের বিরুদ্ধে কোনো বিবৃতি নেই। বেলুচদের পক্ষে আমাদের সোচ্চার হতে হবে। আপনি বেলুচদের পছন্দ করেন না করেন, তাদের স্বাধীনতার প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকতে হবে। বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের বামপন্থীরা আমরা কাশ্মীরের মুসলমানদের জন্য খুবই চিৎকার চেঁচামেচি করতে দেখি। অবশ্য পাকিস্তান অধিকৃত কাশ্মীর হলে তারা আবার সেটা আবার তখন চেঁচামেচি করেন না। তারা কেবল ভারত এবং ইসরায়েলে মুসলমানদের কিছু হলো কিনা সেই ব্যাপারে তারা সব সময় তটস্থ থাকে। সেইখানে বদবায়ুতে যদি মুসলমানদের গন্ধ হয়, তাহলে মনে করেন বিবৃতির সীমা নেই। বাংলাদেশের মুসলমানেরা বাইতুল মুকাররম গরম করে ফেলে, মসজিদের প্রান্ত। বামপন্থীরা কখনো পল্টন, কখনো শাহবাগ চত্বর গরম করে ফেলে মানবাধিকারের জন্য, কিন্তু বেলুচদের জন্য তারা কোনোদিন আজ পর্যন্ত আমি দেখিনি। আমি যখন থেকে রাজনীতি বুঝি না, যখন থেকে আমি রাজনীতি আসি নাই, যখন আমি কিশোর, তখন থেকে আজ পর্যন্ত আমার এই বয়সে কোনোদিন শুনি নাই বেলুচদের জন্যে, বেলুচদের স্বাধীনতার জন্যে, বেলুচদের ভাষার জন্যে, বেলুচদের গণতান্ত্রিক অধিকারের জন্য টু শব্দটি কোনো বামপন্থীরা তো করেই নাই, কোনো মুসলমান পর্যন্ত করে নাই। অদ্ভুত ব্যাপার, পাকিস্তান আর্মিরা যখন মুসলমান মারে তখন তাদের জন্য আর কারো প্রাণ কাঁদে না, না বামপন্থীদের না মুসলমানদের। এটা আমি মানে বিস্ময়করভাবে আমার এই বয়স পর্যন্ত আমি দেখে আসতেছি। এমনকি এই যে এখনো প্রকাশ্য এইভাবে মানুষ মেরে ফেলতেছে, হাজার হাজার মানুষ, লাখো মানুষ মেরে ফেলতেছে, তাদের সম্ভ্রমহানি ঘটাচ্ছে, কিন্তু সেই বেলুচদের পক্ষে, সেই বালুচদের পক্ষে কেউ কথা বলে না। কেন বলে না? কারণ তাদের মানবতা এবং তাদের ইসলাম প্রেম, মুসলমান প্রেম সবগুলোই সিলেক্টিভ। আপনারা এই গানটি দেখবেন, এই গানটি দেখার মাধ্যমে তাদের আপনি সমর্থনও করবেন। আমি এখানে গানটি দেখাইতে পারলাম না এই জন্য যে একদিকে আমি টেকনোলজিতে দুর্বল, আরেকদিকে আমি কপিরাইট পড়ে যেতে পারে, সেই জন্য এই গানটা আমি আপনাদের এখানে দেখাতে পারলাম না। আপনারা ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিলে পাবেন আই শিবায় বা আই নমঃ শিবায় বা আই শিবায় বালুচিস্তান আজাদ, ইংরেজিতে লিখে ইউটিউবে সার্চ দিবেন, এই গানটা শুনতে পারবেন। অসাধারণ একটি গান, অসাধারণ। আমি গান গাইতে পারি না, বলে গান গেয়ে আপনাদের শোনাতাম, কারণ আমার কণ্ঠ ভালো না। আর গানের যদি কণ্ঠ ভালো না থাকে, যত সুন্দর গানই হোক সেটা নষ্ট হয়ে যাবে। তাই সেটা আপনাদের আমি শোনাতে পারলাম না বলে দুঃখিত। কিন্তু যারা গান গাইতে পারেন, মিউজিক ছাড়া যদি শুধু খালি কণ্ঠে বালুচিস্তান আজাদ এই গানটা আপনারা রিপিট করেন, যাদের কণ্ঠ ভালো, তারা চাইলে আমাকেও দিতে পারেন।